হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকে হচ্ছে স্যাটারডে, এবং স্যাটারডের দিন এই মুহূর্তে আমরা যে জিনিসটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে একটা ভ্যালু ইনভেস্টিং ক্লাস। কারণ প্রত্যেক স্যাটারডেতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা করে ভ্যালু ইনভেস্টিংয়ের যে ক্লাস, সেই ক্লাসটা নিতে থাকবো, যেটা একটা এডুকেশনাল ভিডিও। সুতরাং এই ভ্যালু ইনভেস্টিংয়ের ক্লাস এই মুহূর্তে আমি কেন করাচ্ছি, তার রিজন হচ্ছে মার্কেট যেভাবে ফল করছে তাতে পরবর্তীকালে আমরা কিন্তু খুব ভালো আন্ডার ভ্যালুড স্টক পেতে চলেছি আগামী কয়েক মাসের মধ্যে। এবং এই যে আন্ডার ভ্যালুয়েশনের স্টক যদি আমরা উঠাতে পারি বা কিনতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটা আমাদের যথেষ্ট ইম্প্যাক্ট পড়বে, রাইট? এবং যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য এই বিষয়টা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলছি। এর আগের দিন আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল ইন্টারেস্ট কভারেজ রেশিও, রাইট? অর্থাৎ এর আগের স্যাটারডে। তো আপনি যদি এর আগের স্যাটারডে ক্লাস না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে রাখুন, কারণ হচ্ছে যে এরপরে প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর আসবে। শেষে গিয়ে আমি একটা স্ক্রিনার দেব এবং এই সমস্তগুলোর মাধ্যমে আপনি কিন্তু আন্ডারভ্যালুড স্টক পরবর্তীকালে খুঁজতে পারবেন, রাইট? তো সেই কারণে প্রত্যেক স্যাটারডে এই ভিডিওগুলো মন দিয়ে আপনাকে দেখতে হবে, তাহলে আপনি নিজেই ভালো রকম আন্ডারভ্যালুড স্টক পরবর্তীকালে কিন্তু আপনি চুজ করতে পারবেন। আজকে এই ভ্যালু ইনভেস্টিংয়ের ক্লাসে আমরা মেইন যে জিনিসটা নিয়ে কথা বলবো বা যেটা দেখা উচিত যে কোনো একটা শেয়ারকে কেনার আগে, সেটা হচ্ছে প্রফিট। এখন প্রফিট জিনিসটা যদি কথা বলি বা প্রফিটেবল কোম্পানির কথা যদি বলি এবং রাইটলি আমরা যদি প্রফিট ম্যাট্রিক্সটা দেখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে কোন কোন শেয়ারগুলো আমাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত বা কোন কোন শেয়ারগুলো অ্যাকচুয়ালি আমাদের বাই করা উচিত, রাইট? তো সেই কারণে আমরা প্রফিট দেখব, কিন্তু প্রফিট দেখার আগে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে কতটা প্রফিট হলে ভালো, কতটা প্রফিট হলে খারাপ, কোম্পানি কিভাবে ম্যানিপুলেশন করে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ধীরে ধীরে আমাদের বুঝতে হবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা কতটা প্রফিট দেখব, এটা বিচার করব কি করে? এটা বিচার করব হচ্ছে নিফটির যে সিএজিআর রিটার্ন। আমরা প্রথমে নিফটির পুরো সিএজিআর রিটার্নটা দেখার চেষ্টা করব। তো আমি এখানে 2000 সাল থেকে 2025 অবধি যদি প্রত্যেকটা ইয়ারের অর্থাৎ ইয়ার এন্ডিংয়ের যে ডেটা, সেই ডেটাটা নিয়ে যদি আমি সিএজিআর ক্যালকুলেট করি, নিফটির যে সিএজিআর আসে সেটা হচ্ছে 12.14 যদি নিফটির সিএজিআর আসে ক্যালকুলেশন করে, তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে 12%-এর উপর, অর্থাৎ আমরা যদি 13%-এর উপর প্রফিট গ্রোথ বা রেভিনিউ গ্রোথে যদি আমরা যাই, অর্থাৎ প্রফিট গ্রোথে যদি যাই, তাহলে সেই টাইপ অফ স্টকগুলোকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ টোটাল যে গল্পটা দাঁড়ালো, আমরা অ্যাকচুয়ালি দেখতে চাইছি যে নিফটি 50-কে যদি কোনো একটা কোম্পানিকে প্রফিট দিয়ে বিট করতে হয়, তাহলে নিফটির যে স্ট্যান্ডার্ড রিটার্ন আসছে 12%, তার থেকে বেশি কিন্তু সেই কোম্পানিটাকে অ্যাকচুয়ালি নেট প্রফিট বানাতে হবে বা তার নেট প্রফিট মার্জিন হতে হবে গ্রেটার দেন 13%, রাইট? এখন যদি আমরা সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলি, টোটাল দু ধরনের ইন্ডাস্ট্রি আছে আমাদের এখানে। একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, সেকেন্ডটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তো আমরা যদি সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলি, সার্ভিস ইন্ডাস্ট্রি সবসময় অ্যাসেট লাইট একটা ইন্ডাস্ট্রি হয়, অর্থাৎ খুব বেশি পরিমাণ তাদের কাছে অ্যাসেট থাকে না। যেমন ব্যাংকিং, যেমন আইটি বা এই সমস্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে। তো যেহেতু এগুলো অ্যাসেট লাইট কোম্পানি, তাই এদের ক্ষেত্রে আমরা 15%-এর উপর রেভিনিউ গ্রোথ বা নেট প্রফিট গ্রোথ কিন্তু আমাদের এখানে চাই। ওকে, আমি রেভিনিউ গ্রোথ, নেট প্রফিট গ্রোথ দুটোর কেন চাই সেটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি। বাট এই মুহূর্তে ফিগারটা, এই যে 12% বা 15%, এই ফিগারগুলো কি করে আসছে সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, যদি আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা ভাবি, অর্থাৎ মনে করুন পেট্রোলিয়াম সেক্টর, ওকে, অর্থাৎ যেগুলোতে প্রচুর পরিমাণে অ্যাসেট হেভি কোম্পানি থাকে, প্রচুর পরিমাণে অ্যাসেট লাগে, ফর এক্সাম্পল টাটা স্টিল, রাইট? এই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেহেতু এটা অ্যাসেট হেভি কোম্পানি, মেশিনারিজ প্রচুর পরিমাণে ইনভলভ থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা যে রেঞ্জটা নেব সেটা হচ্ছে 8 to 10% বা স্লাইডলি হায়ারও আমরা যেতে পারি, কিন্তু 8 to 10% নেব। অর্থাৎ
12%-এর থেকে একটু কম হলেও আমাদের খুব একটা কিছু প্রবলেম হবে না। এটা আমি যেটা বলছি সেটা কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসের কথা বলছি না, এটা আমি বলছি সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখার সময় যে প্রফিট মার্জিন বা নেট প্রফিট মার্জিন বা রেভিনিউ গ্রোথ, আমি সেইটার কথা বলছি। তো এই দুটো ফিগার আশা করি বোঝা গেল। তো এই ফিগারটা যদি বোঝা যায়, নেক্সট যে কোয়েশ্চেনটা উঠে আসে, তাহলে আমাদের কাছে এটাই কি খুব যথেষ্ট যে প্যাট মার্জিন যদি গ্রো করে 12% বা 13% তাহলেই আমি সেই শেয়ারটাকে চুজ করে নেব? না, একদমই নয়, এটা একদম যথেষ্ট নয়। তার রিজনটা হচ্ছে কি না, আমরা প্যাট মার্জিন বা এই যে প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বেড়ে যাওয়া, অর্থাৎ ট্যাক্স হয়ে যাওয়ার পর যে প্রফিটটা পড়ে রয়েছে অর্থাৎ প্যাট, সেই প্যাট মার্জিন যদি আমার 12 থেকে 15%ও বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোম্পানি অ্যাকচুয়ালি কিভাবে এই প্রফিটটাকে বাড়িয়েছে, রাইট? এবং কিভাবে প্রফিটটাকে বাড়িয়েছে এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রেভিনিউ। আমি কি বলতে চাইছি সেই বিষয়টা একটু ভেঙে বলি বা একটু ডিটেলসে বলি। আমরা একটা জিনিস জানি, এখানে যে আমি রেভিনিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ রেভিনিউ মাইনাস যদি আমি এক্সপেন্স করি, তাহলে আমার যেটা আসে সেটা হচ্ছে প্রফিট, রাইট? এই এক্সপেন্সের মধ্যে অনেকগুলো পার্ট কিন্তু লুকানো আছে। কি কি এক্সপেন্স হতে পারে? 1 নাম্বার এক্সপেন্স হতে পারে এমপ্লয়ি কস্ট হতে পারে। সেকেন্ড হচ্ছে কোম্পানি কোনো রেন্ট নিয়েছে, কোনো একটা জায়গা রেন্টে নিয়ে বিজনেস করছে। আমরা যদি রিলায়েন্সের ক্ষেত্রেই ধরি, প্রচুর জায়গা তারা রেন্টে নিয়ে বিজনেস করে, তো রেন্ট এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা। থার্ড হচ্ছে তারা যদি কোনো জিনিসপত্র কেনে বা এই সমস্ত করে, অর্থাৎ র মেটেরিয়ালস কস্ট। ফোর্থ হচ্ছে মার্কেটিং কস্ট। তো এই প্রকার বিভিন্ন রকমের কোম্পানির কিন্তু এক্সপেন্স বা খরচা আছে, রাইট? আর রেভিনিউ কথাটার অর্থ হচ্ছে যে আমার কতটা পরিমাণ সেল করার পরে কতটা পরিমাণ আমার ক্যাপিটাল এখানে আসছে বা কতটা পরিমাণ আমার রেভিনিউ জেনারেট হচ্ছে, রাইট? এই দুটো বাদ দিলে আমাদের পড়ে থাকে প্রফিট। এরপরে আমি যদি ট্যাক্স পোর্শনটাকে বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে প্যাট, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স, রাইট? এটা হচ্ছে সিম্পল টার্মস। এখন যেটা আমি বলতে চাইছি, আমরা যদি শুধুমাত্র নেট প্রফিটটাকেই বাড়তে দেখি 13% বা গ্রেটার দেন 13%, এই রেটে যদি আমি বাড়তে দেখি, তাহলেই কি আমি এই কোম্পানিটাকে নেব না? কেন? তার কারণ আমাকে এখানে বিচার করতে হবে যে এই যে 13% বেড়েছে বা এই যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা আসছে কোত্থেকে। এমন হতেই পারে যে কোম্পানি তার যে এক্সপেন্স ছিল, এক্সপেন্সটাকে কমিয়ে দিয়েছে, রাইট? এক্সপেন্সটাকে যদি সে কমিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে আমার এখানে প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে যাবে, রাইট? অর্থাৎ সেটা একটা ভালো জায়গা। তার কারণ হচ্ছে এক্সপেন্স যদি কেউ কমাতে পারে, খরচা কমাতে পারে, এটাকে বলা হয় এফিসিয়েন্সি। সেই কোম্পানির বা সেই ম্যানেজমেন্টের একটা এফিসিয়েন্সি আছে। বাট যদি শুধুমাত্র এক্সপেন্স কমিয়ে আসে, তার মানে কিন্তু রেভিনিউ গ্রোথ নেই, অর্থাৎ বিজনেসের মধ্যে কোনো গ্রোথ আসছে না, রাইট? তো সেটা সবসময় ভালো হয় না। ওকে, তো সেই জন্য আমাদের রেভিনিউ গ্রোথটাও চাই, আর এই রেভিনিউ গ্রোথটা যেন প্রফিটে ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ প্রফিটটা যেটা বেড়েছে 13%, সেইটা যেন আসে হচ্ছে রেভিনিউ গ্রোথ থেকে, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিট দুটো যেন হ্যান্ড ইন হ্যান্ড চলে, নাম্বার 1। সেকেন্ড বিষয় হচ্ছে বিভিন্ন কোম্পানি কি করে, তারা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে রাখে, সেই ইনভেস্টমেন্ট হয়তো সে সেল করলো, বা এমন হয় যে কোনো একটা বিল্ডিং সে 30 বছর আগে কিনেছিল, তার অ্যাসেট লায়াবিলিটি সমস্ত কিছু করে রিয়েলাইজড হয়ে গেছে, বিল্ডিংটার যে ভ্যালু বা লোকেশনটার যে ভ্যালু সেটা অনেক বেড়ে গিয়েছে, সেটা হয়তো বিক্রি করে দিল, সেটা রিয়েলাইজ করছে কোম্পানি। তো এইভাবে বিভিন্ন কিছু করা হয়। অনেক ক্ষেত্রে কোম্পানি যেটা করে এখানে আদার ইনকাম, অর্থাৎ কোম্পানি কোনো অ্যাসেট কিনে রেখেছে, সেই অ্যাসেটটা সে বিক্রি করে সে একটা আদার ইনকাম নিয়ে এলো। কোনো একটা ল্যান্ড রয়েছে যেটা সে মানে কাউকে একটা রেন্টে দিয়েছে, সেখান থেকে একটা ইনকাম হলো। সেগুলো কিন্তু তার কোর বিজনেসের পার্ট নয়, রাইট? অর্থাৎ
প্রোডাক্ট সেল করে বা কোনো সার্ভিস সেল করে তার কিন্তু এই পার্টটা আসছে না। তো সেটা যদি না হয় তাহলে প্রফিটটা আসছে কোত্থেকে সেইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বা এই প্যাটটা বাড়ছে কি করে, এটা কি আদার ইনকাম থেকে বাড়ছে? যদি আদার ইনকাম বাড়ার জন্য রেভিনিউ আমার 13% বাড়ে, মার্কেট এটাকে কিন্তু নেগেটিভ হিসাবে নেয়। অনেকেই বারবার আমাকে কোয়ার্টারলি রেজাল্ট দেখতে গিয়ে এই কোয়েশ্চেনগুলো করেন যে প্যাট বাড়ছে, অর্থাৎ আমি প্রফিট কোম্পানির দেখছি প্রচুর বাড়তে, কিন্তু কোম্পানি তারপর দিন প্রফিট এত ভালো এলো, কোয়ার্টারলি রেজাল্ট তারপরেও কেন ফল করছে? ফল করার যেটা রিজন সেগুলো জেনারেলি হচ্ছে যে হয় এই প্রফিটটা আসছে আদার ইনকাম থেকে, কোর বিজনেসের গ্রোথ নেই, রাইট? এইরকম সিনারিও হলে সেই টাইপ অফ কোম্পানিগুলো সবসময়ের জন্য লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য একটা রেড ফ্ল্যাগ থাকেই। ওকে, তো সেই জন্য আমাদের যেটা দেখতে হবে যে এখানে রেভিনিউ অ্যান্ড প্যাট শুড গ্রো টুগেদার। ওকে, মানে আমার রেভিনিউ বাড়ছে, তার সাথে আমার এখানে প্যাটও বাড়ছে, অর্থাৎ ট্যাক্স ফ্যাক্স সমস্ত কিছু দেওয়ার পরে এই জিনিসটা বাড়ছে। এই দুটো যদি একসাথে না বাড়ে তার মানে কিন্তু কোম্পানির মধ্যে কোনো না কোনো একটা বড় প্রবলেম রয়েছে, এবং সেই প্রবলেমটাকে এই কোম্পানির পক্ষে দূর করাটা পরবর্তীকালে কিন্তু বেশ ভালো রকমের একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। নেক্সট, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে সিনারিওটা আমরা দেখলাম যে রেভিনিউর কথা যদি আমরা বলি, প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে এই গ্রোথটা কোত্থেকে আসছে। হায়ার সেল ভলিউমের জন্য আসছে, অর্থাৎ প্রচুর পরিমাণে সে প্রোডাক্ট সেল করেছে সেই জন্য আসছে, নাকি সে কোনো প্রাইস ইনক্রিজ করেছে বলে হয়েছে, অর্থাৎ ইনফ্লেশন বেড়েছে তার জন্যও হতে পারে যে তার অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম বেড়েছে, প্রত্যেকটা প্রোডাক্টে সে দাম বাড়িয়েছে এবং তার জন্য সে প্রফিট আনছে। যদি এইটা হয় তাহলে বিষয়টা কিন্তু মোটেও খুব একটা ঠিক জায়গায় নেই। বাট সেক্ষেত্রে দেখতে হবে কোম্পানির প্রাইসিং পাওয়ার রয়েছে কিনা, অর্থাৎ সে কি মনোপলি রিলেটেড কোনো কোম্পানি বা সেরকম কোনো বিষয় রয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিষয়টা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, এই মুহূর্তে ইন্ডিয়াতে যদি আমি টেলিকম মার্কেট দেখি, দুটো বড় কোম্পানি রয়েছে, একটা হচ্ছে এয়ারটেল আর সেকেন্ডটা হচ্ছে আমাদের জিও, রাইট? এরা দুজন মিলেই কিন্তু পুরো বিজনেসটা চলছে। তো এদের দুজনের কিন্তু ভালো রকমের একটা প্রাইসিং পাওয়ার রয়েছে। তো সেক্ষেত্রে যদি এয়ারটেল নিজের পার সাবস্ক্রিপশনের ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেয় তাহলেই ওর প্রফিট কিন্তু হেভি লেভেলের বেড়ে যাবে। বাট সেটা তার প্রাইসিং পাওয়ারটাকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে সেলস ভলিউম বাড়ছে না। তো সেটা কিন্তু আমাদের জন্য সবসময় ভালো হয় না, রাইট? কিন্তু যেহেতু মনোপলি রিলেটেড কোম্পানিগুলোর জন্য এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, অর্থাৎ প্রাইসিং পাওয়ার। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে রেভিনিউটা আসছে সেটা কি কোনো এই কোম্পানি কোনো ডিসকাউন্ট দিয়ে বা কোনোভাবে সেলসটাকে বুস্ট করার চেষ্টা করছে, সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। এবং তারপরে আমরা যেটা দেখার চেষ্টা করব যে এই যে রেভিনিউ সে বাড়াচ্ছে তার ফলে কি তার মার্জিনটা ডিক্লাইন করছে, অর্থাৎ তার যে রেভিনিউ হয়ে যাওয়ার পর হয়তো দেখা গেল এত বেশি সে মার্কেটিংয়ে স্পেন্ড করেছে যার জন্য আমি হয়তো দেখতে পেলাম রেভিনিউ বাড়ছে কিন্তু সেটা মার্জিনে কনভার্ট হচ্ছে না, রাইট? যদি সেই রকম হয় সেটাকে বলা হয় লিকিং ফুয়েল। ওকে, অর্থাৎ সে যে ফুয়েলটা দিচ্ছে কোম্পানিটাকে বুস্ট করার জন্য বা বাড়ানোর জন্য সেটা অ্যাকচুয়ালি লিকেজ হয়ে যাচ্ছে। তো সেইগুলো কিন্তু আমাদের এখানে দেখতে হবে, রাইট? নেক্সট যে বিষয়টা দেখা উচিত যে তার যে খরচা বা তার যে এক্সপেন্স, সেই খরচাটা আসছে কোত্থেকে, এই খরচা কিভাবে কোনো একটা কোম্পানি কন্ট্রোল করছে সেইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি কন্ট্রোল টেস্ট। অর্থাৎ তার এক্সপেন্সকে সে কিভাবে কন্ট্রোল করছে। এমন অনেক সময় হয় যে র মেটেরিয়ালস বেড়ে গেছে, তার রেন্ট বাড়ছে, তার মার্কেটিং কস্ট বাড়ছে, তো কোন এরিয়া থেকে বা কোন জায়গা থেকে তার খরচাটা বাড়ছে, রাইট? তো সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখা উচিত, তবে আমরা বুঝতে পারবো যে রেভিনিউ, এক্সপেন্স এবং এই দুটোকে বাদ দিয়ে আমাদের প্যাট, এই তিনটে জিনিসকে কিন্তু সাইমালটেনিয়াসলি চলতে হবে, অর্থাৎ একদম পুরো সিমিলারলি একটা সাইমালটেনিয়াসলি একটা গতিতে চলতে হবে। যদি সেটা না চলে তাহলে বিষয়টার মধ্যে একটা ভালো রকমের প্রবলেম আছে বা সেই টাইপের কোম্পানিগুলোকে আমরা অ্যাকচুয়ালি চুজ করব না। নেক্সট, যদি আমরা প্রফিটের কথা বলি এই মুহূর্তে, যে
তাহলে আমরা এক্সপেন্স এবং রেভিনিউ থেকে টোটাল যেটা বাদ দিলাম, সেটার পরে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে প্রফিট। এখন প্রফিট যদি দেখতে হয়, আমাদের প্রথম দেখতে হবে এই যে অপারেটিং প্রফিটটা, এটা কি কোর বিজনেস থেকে আসছে না আদার ইনকাম থেকে আসছে। সেকেন্ড হচ্ছে এই যে নেট প্রফিট যেটা তৈরি হচ্ছে, সেটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিসের ওপর পড়ছে, অর্থাৎ ইন্টারেস্ট কতটা যাচ্ছে, ট্যাক্স এবং অন্যান্য যে সমস্ত ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস রয়েছে সেগুলোকে কোম্পানি কি করে ম্যানেজ করছে। এছাড়া আমরা আরেকটা দিক থেকে দেখি, সেটা হচ্ছে ইপিএস বা আর্নিং পার শেয়ার। ওকে, অর্থাৎ আর্নিং পার শেয়ার, অর্থাৎ পার শেয়ারে তার যে ইনকাম ছিল সেটা কি স্টেবল রয়েছে, নাকি ইমপ্রুভ করছে, নাকি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ডিক্লাইন করছে। তো প্রফিট পার্সপেক্টিভ থেকে আমাদের এই তিনটে জিনিসকেই দেখা উচিত। তো এই সমস্ত জিনিসকে যদি আমরা কোলাবোরেট করি, আজকে এই যতটুকু আমি পড়ালাম আজকের ডেট এবং এর আগের দিন অবধি, এর আগের যে ক্লাসটা ছিল, এই দুটোকে কম্বিনেশন করলে একটা ছোট্ট আমি স্ক্রিনার দিচ্ছি, আপনারা চাইলে এই স্ক্রিনারটা বানিয়ে দেখতে পারেন। ভালো কিছু কোম্পানি আসবে, আমি বলছি না সেটা ইনভেস্ট করে দিতে, কারণ এরপরে আমি আরও প্রচুর এই টাইপের ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং সেইগুলো নিয়ে যত আমরা ডিপ ডাইভ করব তত ভালো স্টক আপনি এখান থেকে খুঁজে পাবেন। তো এনিওয়েজ, যদি আমরা সেই জায়গাটার দিকে দেখি, তাহলে আমরা স্টকের যদি স্ক্রিন করতে চাই, তাহলে আমি কতগুলো ক্রাইটেরিয়া দিচ্ছি, তিনটে ক্রাইটেরিয়া। আগের দিন আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিও পড়েছিলাম। ইন্টারেস্ট কভারেজ রেশিও গ্রেটার দেন যদি 5 হয়, সেই কোম্পানিটা বেশ ভালো, এটা আগের দিন আমি বলেছিলাম। আজকে আমি আরও দুটো ক্রাইটেরিয়া অ্যাড করলাম। মিনিমাম 7 বছরের যে সেলের যে রেভিনিউ গ্রোথ, সেটা গ্রেটার দেন 13% হতে হবে সিএজিআর, রাইট? 13% ক্যাগারে এটা হতে হবে। 13% নাম্বারটা কোত্থেকে আসছে সেটা আমি অলরেডি বললাম। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, তার যে প্রফিট বা প্যাটের যে গ্রোথ, সেটাও গ্রেটার দেন 13% হতে হবে সিএজিআর। আর ইন্টারেস্ট কভারেজ রেশিও 5 হতে হবে। এই তিনটে জিনিসকে যদি আপনি কম্বিনেশন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের, যদি আপনি 2000 কোটি টাকার মার্কেট ক্যাপের ওপরে এই পুরো তিনটে জিনিসকেই স্ক্রিন করেন, আপনার মিনিমাম কিছু না হলেও 50 to 60 বলাও ভুল, 70%-এর কাছাকাছি যত খারাপ কোম্পানি ছিল সব আপনার একদিক থেকে বেরিয়ে যাবে, রাইট? আপনি এইভাবে আমরা অ্যাকচুয়ালি সিলেকশন করি, যাতে করে বোঝা যায় যে আমি কোন কোম্পানিটাকে চুজ করব। তো আমাকে 5000 কোম্পানি আছে, আমি 5000 কোম্পানির মধ্যে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব না, কারণ আমি লং টার্ম পার্সপেক্টিভ থেকে বুঝছি। এটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বলছি আমি, এছাড়া বিভিন্ন রকম অ্যানালিসিস হয়। তো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে আপনাকে এইভাবে পুরো জিনিসগুলো জাজ করতে হবে, মার্কেটের যে টোটাল সিনারিও সেইগুলো জাজ করতে হবে। আদারওয়াইজ আপনি ওই স্টোরিটাই শুনবেন যে উইপ্রো এত সালে যদি তুমি এত টাকা ইনভেস্ট করতে, তাহলে এত দিনে এত হয়ে যেত, রাইট? তো কিভাবে এই কোম্পানিগুলোকে সিলেক্ট করা যায়, মাল্টিব্যাগার কাইন্ড অফ কোম্পানিগুলো, সেগুলো হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখা হয়। এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখতে গেলে এই যে রেশিওসগুলোর কথা বলছি বা এই যে বিষয়গুলো বলছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট? তো আপাতত আমরা এই তিনটে জিনিস পড়লাম আজকে অবধি। আমরা নেক্সট যে ক্লাস করব, নেক্সট ক্লাসে আবার আমরা এটার থেকে আরেকটু এক লেভেল ডিপ ঢুকবো, যেটা আমরা পরের শনিবার দিন আবার নেক্সট ক্লাস করব। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।